আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন? আমরা তৃতীয় ক্লাস আজকে শুরু করব। তার আগে আমরা আল্লাহর কাছে শয়তানের থেকে পানাহ চেয়ে নেই, কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ফাতাম্মিম আলাইনা বিল খায়র। আমরা শয়তানের থেকে পানাহ চাইলাম, আল্লাহর নামে শুরু করলাম। এখন আমাদের ক্লাস শুরু করব। তৃতীয় ক্লাস এটা। প্রথম দিনের ক্লাসে আমরা পড়েছিলাম হারকাত। প্রথম দিনের ক্লাসে কি পড়ছি? হারকাত। দ্বিতীয় দিনের ক্লাসে আমরা পড়ছি সুকুন এবং তাসদীদ। সুকুন এবং তাসদীদ, এটার নাম সুকুন, ঠিক না? আর এটার নাম তাসদীদ। কি নাম? যারা বলেন কি নাম? সুকুন আর হলো তাসদীদ। সুকুন রে আমরা জজম বলে থাকি। কি বলে থাকি? জজম বলে থাকি। জজম বলে থাকি। সুকুনের উচ্চারণ কয়বার করতে হয়? যে অক্ষরের উপরে সুকুন থাকে ওটা কয়বার? আর যে অক্ষরের উপর তাসদীদ থাকে ওটা কয়বার? কথা কি ঠিক আছে? সুকুন যে অক্ষরের উপর থাকে সে অক্ষর একবার। সে অক্ষর একবার। সে অক্ষরটা কয়বার? এদিকে সরে বসেন, তাহলে দেখতে সুবিধা হবে। এদিকে, হ্যাঁ, তা আপনারা থাকবেন এইদিকে। সুকুন যে অক্ষরের উপর থাকে সে অক্ষরটা কয়বার? যে অক্ষরের উপর তাসদীদ থাকে সে অক্ষরটা কয়বার? দুইবার উচ্চারিত হয়। কয়বার? দুইবার। ভুলে যাবেন নাকি? আর বলবেন না ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে হরফের পরিচয়ের দিকে যাব। এই নিয়ে কোনো কথা আছে? আর আমি এমনি মনে করা দিলাম। জবর জের পেশ চিনতে সমস্যা আছে? সমস্যা নাই। তাসদীদ সুকুন চিনতেও সমস্যা নাই। হরফের উচ্চারণে যাব, হরফ পরিচয় দিতে যাব। এর মধ্যে আরো একটা জিনিস আমরা শিখে নেব। তাসদীদের তানবিন। তানবিনের পরিচয় কি শিখবো? যারা বলেন কি শিখবো? তানবিন লাগে, তানবিন। তানবিনের পরিচয়। তানবিনের পরিচয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। ওর সাথে আর একটা জবর জের পেশ বাড়াই দিলেই তানবিন হয়ে যাবে। কি হয়ে যাবে? জবর জের পেশকে কি বলে? হারকাত। ওই জবর কয়টা লাগবে? হারকাত বানা দিলে একটা লাগে না? এই যে জবর, এই যে জের, এই যে পেশ, এগুলো তো হারকাত। এর সাথে আরো একটা করে জবর জের পেশ বাড়াইলেই তানবিন হয়ে যাবে। অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যারা বলেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই দেখেন, দুই জবর দুই জের দুই পেশ, এটার নাম কি? তানবিন। এটার নাম কি? তানবিন। এখন এর নাম তানবিন হলো কারণটা কি? এই দুই জবর এক জায়গা করলো, দুই জের এক জায়গা করলো, দুই পেশ এক জায়গা করলো, এর কারণটা কি? কারণ একটা তো আছে অবশ্যই। কোরআন শরীফ লেখার সময় অনেক নুনের ব্যবহার আছে। নুন, নুন একটা অক্ষর।
এই যে একটা অক্ষর নুন, যে নুনের উপরে কয় নুক্তা? এক নুক্তা। এই অক্ষরটা বহু ব্যবহার হয়েছে, বহু। হ্যাঁ, তো এই নুনটা এই তানবিনের ভিতরে ঢুকে গেছে। অধিকাংশ জায়গায় নুনটা তানবিনের ভিতরে ঢুকে গেছে। কিসের মধ্যে ঢুকছে? তানবিনের মধ্যে ঢুকে গেছে। এখন বলতে পারেন এটা কিভাবে ঢুকলো? দেখেন, আমরা যদি আন একটা কথা বানান করি, আন কি কথা? আন, ইন, উন, বান, বিন, বুন, এরকম বানান করি না? তান, তিন, তুন, এরকম বানান করি, আমরা উচ্চারণ করি। এই যে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, উচ্চারণটা কি হয়েছে? আপনার এক জবর থাকলে তো হামজা জবর আ হয়, কিন্তু হামজা দুই জবরে কি হয়? আন। হামজা দুই জবরে কি হয়? আন উচ্চারণ হয়। তাহলে দেখেন এখানে এই যে এক জবর দিলাম আ হলো, এখন এইটাকে যদি আমরা আন অক্ষর দিয়ে, দুইটা অক্ষর দিয়ে তৈরি করি, তাহলে এর সাথে কি অক্ষর লাগবে? নুন সাকিন। কি লাগবে? যারা বলেন নুন সাকিন, কি লাগবে? খালি নুন দিলে তো হবে না। খালি নুন দিলে কি হবে? এই যে নুন দিলাম, এখন এটা কি আন হবে? এর উপরে সাকিন লাগবে। কি লাগবে? নুন সাকিন লাগবে। তাহলে হামজা নুন জবর আন হলো। আমরা বলছি না যে অক্ষর বা যজম থাকবে ওই অক্ষরটা আপনার কি হবে? যুক্ত হবে, আগের অক্ষরের সাথে যুক্ত হবে। তো যখন যুক্ত করবেন, যজম লাগলো, তাহলে আন বানান করতে হলে হামজার সাথে নুন লাগবে। কি লাগবে? বান বানান করতে বার সাথে নুন লাগবে, তান বানান করতে তার সাথে নুন লাগবে, সান বানান করতে সার সাথে নুন লাগবে। কি লাগবে? নুন লাগবে। যজম থাকতে হবে। তাহলে নুন সাকিন দেওয়ার পরে দুইটা অক্ষর মিলে কি উচ্চারণ হয়েছে? আন। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, আ মিলবে নুনের সাথে আন। হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন। হামজা পেশ ও, ও মিলবে নুনের সাথে উন। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন। হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন। হামজা পেশ ও, ও মিলবে নুনের সাথে উন। এখন আমি যেটা বোঝাবার চাচ্ছি, দুইটা হরফ মিলে আন, ইন, উন, এটা বানান করতে পারলাম, কিন্তু দেখেন এই নুনটা দরকার নাই। এই নুনটা দরকার নাই, দুই জবরের মেরে দেই। হামজা দুই জবর, হামজা দুই জবর কি হবে? হামজা দুই জবর, দুই জবর না? তো এই জায়গাও সে একই কথা, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে। উপরে একটা জবর আপনি দেখতেছেন ঠিকই, আসলে ওটা জবর না, ওটা দেখতে জবরের মতো, কিন্তু আসলে ওটা হলো নুন সাকিন। ওটা কি? নুন সাকিন। ঠিক এরকমের নিচে যদি আমি একটা জের বাড়াই দিই, আসলে ওটা জের বাড়ালাম না, ও দেখতে জের, আসলে এটা হলো নুন সাকিন হয়তো, কিন্তু বলতেছি আমি কাহিনী। এই জায়গা আছে পেশ, আর একটা পেশ যদি আমি বাড়াই দেই, তাহলে আসলে ওটা পেশ বাড়লো না, ওটা বাড়লো একটা নুন সাকিন। ওটা কি? নুন সাকিন। হামজা দুই জবর, যারা বলেন হামজা দুই জবর আন, বলেন হামজা দুই জবর ইন, হামজা দুই পেশ উন, হামজা দুই জবর আন, হামজা দুই জবর ইন, হামজা দুই পেশ উন। তাহলে দুই জবরের মধ্যে একটা নুন সাকিন আছে। দুই জবরের মধ্যে কি আছে? দুই জেরের মধ্যে কি আছে? কয়টা? দুই পেশের মধ্যে। তাহলে দুই জবরের একটা তো নুন সাকিন, আর একটা জন্য কি বলছিলাম? হারকাত, হারকাত, হারকাত। আরেকটা কি? দুই জেরের একটা হারকাত আর একটা নুন সাকিন, দুই পেশের একটা হারকাত আর একটা নুন সাকিন। এতে কি লাভ হয়েছে জানেন? কোরআন শরীফ আমরা যে আকারে পাই, এই আকার হতো না যদি খালি তানবিনের ব্যবহার না করতো তারা। যদি সব জায়গায় দুইটা করে অক্ষর ব্যবহার করে দিত, তাহলে এই কোরআন শরীফের আকার আরো অনেক বড় হয়ে যেত।
কথা বুঝছেন? একটা অক্ষরের উপরে দুটো জবর জের পেশ মাইরে দিয়েই নুন সাকিনের কাম সেরে দিছে, সংক্ষেপ করছে। আপনি বুঝতে পারতেছেন না? এগুলো যদি আমি এরকমের লিখি তাহলে কতখানি জায়গা দরকার, কিন্তু এই জায়গাটা মায়ের, এই জায়গাটা ডিজিটাল পদ্ধতি। না, ব্যবসা করার জন্য লাভবান হয় না, আমার কথা বোঝেন। ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান না। না, এটা আমি বলি, আমার কথা বলতে দেন। এইটা নতুন না তো, তানবিন তো নতুন না। তানবিন সেই শুরুতেই, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এগুলো আগের থেকেই, এগুলো নতুন না। আমি এমনি ডিজিটাল শব্দটা ব্যবহার করছি, এটা তানবিন তো নতুন কিছু না। কোরআনের শুরুতেই এগুলো ব্যবহার করা হয়েছে। যতদিন আপনার কোরআনের কি ব্যাকরণ শুরু হয়েছে সেখান থেকেই এটা শুরু করছে, এটা নতুন কিছু না। এই শেখ হাসিনার আমলে এসে হয় না এটা, বুঝছেন? কিন্তু আমি আপনাদেরকে নতুন করে শিখালাম, আমি নতুন শিখালাম, কিন্তু আপনারা আসলে নতুন না, এটা পুরানি, বুঝতে পারছেন? এটা কোরআন শরীফ সংক্ষেপ হয়েছে, আমাদের জন্য লাভ হয়েছে। আমরা ছোট একটা কোরআন শরীফ কিনতে পারতেছি, যদি এরকমের না হতো তাহলে কোরআন শরীফটা আরো হয়তো কয়েক খন্ড বেড়ে যেত, একটু বড় আকার ধারণ করতে একটু বেশি টাকা দিয়ে আমাদের কিনতে হতো, বুঝলেন নাই? আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হতো। যাই হোক, অবশ্যই। তো যাই হোক, এখন আমরা তানবিন শিখছি। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে বলেন তো? তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আবার বলেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। বলেন তো তানবিন কাকে বলে? হ্যাঁ, আবার বলেন, আরেকবার বলেন। হ্যাঁ কাকা বলেন তো, কি বললাম? দুই জের বলবেন, খালি জের বললে একটাই মনে হবে। হ্যাঁ, দুই পেশকে তানবিন বলে, তানবিন বলে। আপনি আবার বলেন। দুই পেশ বললে দম ছাড়া যাবে না, দুই পেশকে তানবিন বলে, একবারে টানি চলে আসবেন। আবার বলেন। তানবিন বলে। হ্যাঁ, তাহলে তানবিন আমরা শিখলাম, হারকাতও শিখলাম, সাকিন তাজদীদও শিখলাম। এখন কি আমি হরফের দিকে একটু আগাবো আজকে? আচ্ছা, তাহলে আমরা কয়েকটা হরফ শিখি, তাই তো? আচ্ছা দেখেন, এই অক্ষরটার নাম কি? আলিফ। এই অক্ষরটার নাম কি? একটু ভালো করে লিখি। এটার নাম বা, সবাই বলবেন। এটার নাম, এটার নাম সা, এটার নাম জিম। কয়টা অক্ষর লিখছি? পাঁচটা। এই যে পাঁচটা আপনারা বললেন, যে কয়জন আছেন সবাই কি পাঁচটা চেনেন? এটার নাম কি? এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম। এটা তো একবার আমরা বলে ফেলছি, তাই না? এখন হা হলো পরের অক্ষর, জিমের পরে যে হা। আচ্ছা আচ্ছা, জিমের পরে যে হা, দেখেন আলিফ বা, উচ্চারণটা করবেন আলিফ 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 কই এরকম ঠেসে ধরবেন না, এরকম ঠেসে ধরা যাবে না, বাতাসটা বের করে দেবেন। আলিফ আলিফ
আলিফ বা বা, এটা ঝামেলা নাই। এটা তা, এটাও ঝামেলা নাই, এটাও ঝামেলা নাই। সা সা, এই জায়গায় একটু ঝামেলা আছে। এই হরফটা হলো নরম হরফ। সা হরফটা কেমন হরফ? যারা বলেন কেমন হরফ? নরম হরফ। সার মাকরাজটা আমাদের শেখা দরকার। আলিফ বা তা এ পর্যন্ত মাকরাজের দরকার নেই। যারা মাদ্রাসায় পড়বে, যারা কারি হবে, মাওলানা হবে, তারা শিখুক নাকি? আমরা আপাতত ওটার দরকার নেই। আমাদের যে অক্ষরটা উচ্চারণ ঠিক না করলে অর্থ বিকৃতি হয়ে যেতে পারে, এইগুলো আমরা শিখবো। অর্থ বিকৃতি হয়, কিন্তু কেন হয়? এক অক্ষরে থেকে আর এক অক্ষর হয়ে গেলে, দেখেন এই যে যারা বাংলা পড়তে পারেন, এটা কি লিখলাম? বাংলা যারা পড়তে পারেন, এটা কি অক্ষর? আপনি থাকবেন এটা কাছে কাছে, আপনি দূরে থাকবেন, তাই আপনি এই জায়গায় বসলে তো লাইটটা লাগে না আপনার। হ্যাঁ, এই তো লাইট লাগে, আর আপনি অন্য জায়গায় বসলে তো লাগবে। এটা কি লিখছি বলেন তো? এই সোনা কি সোনা? কোনটা? হ্যাঁ, না না না, এটা হলো স্বর্ণ। এটা হলো স্বর্ণ। এটা হলো স্বর্ণ, বুঝতে পারছেন? গহনা তৈরি করে যা দিয়ে, এটা স্বর্ণ। স্বর্ণ, বুঝছেন? আর এখন হলো কানে যে শ্রবণ করি আমরা, এটা হলো শ্রবণ করা। শ্রবণ, কানে শ্রবণ, বুঝছেন? আমরা যা বলতেছি এটা শুনতে পাই, তাই তো? তাহলে একই রকম উচ্চারণ হয়, কিন্তু অর্থের বিকৃতি। দেখছেন? সোনা আর এই সোনার এই সোনা কোনদিন এক হয়? আকাশ পাতাল ডিফারেন্স। আবার দেখেন, এটা তো গেল অক্ষরের ব্যাপার, অক্ষর উল্টো পাল্টা হয়ে গেল। এবার দেখেন হারকাত উল্টো পাল্টা করে দেবো। এটা কি লিখলাম? পিতা। এটা কি লিখলাম? পিতা। আমি খালি এই রস্বীকারটা বাদ দিয়ে দেবো। এই জায়গা তো রস্বীকার দিচ্ছি, এই রস্বীকার বাদ দিয়ে আকার দিলাম। আচ্ছা বলেন, অক্ষর তো সেই দুটোই আছে, অক্ষর সেই দুটোই আছে, খালি আকার রস্বীকার পাল্টাই দিছি। তাহলে উচ্চারণ কি আসলো? পিতার পাতা। জীবনে এক হবে? একটা গাছের পাতা আর আমার জন্মদাতা পিতা, এক হবে না। এজন্য বাংলায় যেমন এই রকমের হয়, আরবিতেও তাই হয়। হরফ উচ্চারণ উল্টাপাল্টা হলে আপনার অর্থ উল্টাপাল্টা হবে। যেমন আপনি সা পড়তে গিয়ে সিনের উচ্চারণ করলেন, সিন জবর সা হয়, আবার সা জবর সা। এখন এই দুটো এক করে বললেন, দুটোই বললেন সা, হবে? হবে না। এজন্য এই সার মাখরাজটা আমাদের জানতে হবে। আমি সংক্ষেপে বলে দেই, সার মাখরাজ জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনে যে দুইটা দাঁত দেখতেছেন না, এই দুই দাঁতের আগায় লাগাই দেবেন। এই জিহ্বার আগা ওই দাঁতের আগায় লাগাই দিয়ে যেটা উচ্চারণ হবে ওইটাই সা। এই যে এরকম সা। আগে জিহ্বা আনতে হবে, পরে জিহ্বা আনলে হবে না। আগে জিহ্বা আনবেন, আগে লাগান। জিহ্বা তো দেখা যায় না, জিহ্বা দেখা যায় না তো, এভাবে লাগান। সা, আমার মতো লাগা রাখেন। সা 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 সা, আপনার জিহ্বা বেরোয় না তো? হ্যাঁ, আর হ্যাঁ, সা সা। আপনার মাখরাজ অনুযায়ী যদি আপনি জায়গা মতো জিহ্বাটা নেন, আপনার হাজার চেষ্টা করলেও ভুল হবে না। আপনি যদি ওই জায়গায় লাগাইয়ে ভুল করে বসতেন, চেষ্টা করেও ভুল হবে না, বুঝতে পারছেন? চেষ্টা করেও ভুল হবে না। সব ভাষারই মাখরাজ আছে, সব ভাষারই কি আছে? ইংরেজিরও মাখরাজ আছে, বাংলারও মাখরাজ আছে। আপনার ইংরেজি দেখেন, ইংরেজি খবর শোনেন টিভিতে, ওই খবর আর আমরা ইংরেজি বলা এক হয় কোনোদিন? আমরা বলতেছি এডুকেশন, কি বলতেছি?
এডুকেশন, আসলে তো এডুকেশন না, ওরা বলতেছে এডুকেশন। কি বলতেছে? এডুকেশন। এখন আমরা তো ওদের মতো পারি না, ওরা ওইটার ইংরেজির মাত্রা শিখছে। ইংরেজির কি শিখছে? ওরা ইংরেজির মাত্রা শিখছে, এজন্য ওই জায়গায় ওরা চান্স পেয়ে গেছে টিভিতে। তো যাক, আমরা বাংলা ইংরেজির মাত্রার মধ্যে আপাতত দরকার নাই, আমরা বোঝানোর জন্য বললাম। স্যার মাত্রাটা আমাদের জানা দরকার, বুঝতে পারছেন? স্যার মাত্রা হলো জিহ্বার আগা, কোথায়? সামনের দুই দাঁতের আগার সাথে লাগাই দিবেন। সা 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 সা। এটা হলো উচ্চারণ। চেষ্টা করবেন দিনভর, কাজ করবেন না, চেষ্টা করবেন। চেষ্টা কেন করবেন? প্র্যাকটিস করতে করতে ওটা অভ্যাসে পরিণত হবে। তাহলে আমার এখান থেকে একটু আমি শিখা দিলাম, কালকে আস্তে আস্তে কোন জায়গা জিহ্বা নিয়েছিলেন, ওরা জিহ্বা খুঁজে পাইতেছে না, জায়গা জিহ্বায় জায়গা খুঁজে পাচ্ছে না। এজন্য আপনারা কি করবেন? প্র্যাকটিসের উপর রাখবেন দিনভর। মাঠে যাইয়ে কাজ করতেছেন, দোকানে যে ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে সা 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 সা, ঠিক আছে? এরকম উচ্চারণটা করবেন। জিহ্বা ভিতরে রাখে কোনোদিনও ঠিক হবে না। এটা জিহ্বা বের করে লাগাই দিয়ে তারপরে উচ্চারণ করবেন। বলেন সা সা সা। যারা বলেন না কেন, কি হয়েছে? যারা বলবেন সা সা সা। ভাই বলেন সা সা। তাহলে জিহ্বা কোথায় দেবো আমরা? উপরের দুই দাঁতের আগার সাথে, উপরের দুই দাঁতের আগার সাথে আমরা লাগাই দেব। ক্লিয়ার? নরম হরফ, এটার নাম কি? এটা হলো নরম হরফ। সা সা। আলিফ বা তা তা। আলিফ আলিফ বা তা সা সা সা। এখন আমি জিম কি শিখাবো? জিম শিখাবো। জিমেরও মাখরাজ আছে। এটা হলো শক্ত উচ্চারণ। এই যে নরম করলাম, এটা হলো ওর সিফাত, ওর গুণ, ওর গুণ, ওর সিফাত। আর জিমের সিফাত হলো শক্ত হবে। জিমের সিফাত কি? শক্ত ভাবে উচ্চারিত হবে। আর মাখরাজটা হলো জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লেগে যাবে। জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লেগে যাবে। জিম বলেন। জিম 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 জিম। এই উচ্চারণ গুলা যদি আপনারা ভুলে যান, তাহলে এই যে ভিডিও আছে না, বাড়ি যাইয়ে ইউটিউব চ্যানেলে এই কথাটা লিখবেন, বারাসিয়া অনলাইন টিভি, অনলাইন টিভি। কি লিখবেন? আপনারা যারা পারবেন না, যারা পারে তাদেরকে বলে দেবেন যে বারাসিয়া অনলাইন টিভি সার্চ দিতে। কি করবেন? প্রত্যেকের বাড়িতে ভিডিও মোবাইল আছে, আছে কিনা? যাইয়ে অনলাইন বারাসিয়া অনলাইন টিভি লিখে সার্চ দেবেন, দেখবেন যে আমার ছবি চলে আসে। ওইটার পর ক্লিক করবেন, লিখবেন সহজ কোরআন শিক্ষা তৃতীয় ক্লাস। সহজ কোরআন শিক্ষা তৃতীয় ক্লাস লিখবেন, সামনে পাশে চলে আসবে। ক্লিক করবেন, চলতে থাকবে। এই রকমেরই হুবহু দেখতে পাবেন। চর্চা করতে সমস্যা আছে? চর্চা করতে সমস্যা নাই। আপনার বাড়ি আছে না? কিনে দেওয়া লাগবে? বাড়ি তো আছেই আপনার, কিনে তো দিয়েই আইছে, তাই কি? ওইটা দিয়ে সার্চ দেবেন, বারাসিয়া অনলাইন টিভি, বুঝতে পারছেন? দেখবেন যে চলে আসে। লাবণীরে বলবেন, ও বুঝবেন। বারাসিয়া এই নদীর নাম মনে থাকবেন না? অনলাইন টিভি। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমরা আজকে কি শিখলাম? আলিফ বা তা তা জিম। আগামীকালকে আমরা এই জিমের পর থেকে, অর্থাৎ হাত থেকে আমরা চর্চা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা আজকে 5টা অক্ষর শিখে ফেললাম, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর চ্যানেলটা কি করবেন? সাবস্ক্রাইব করে দিবেন, দেখবেন যে
সাবস্ক্রাইব একটা জায়গা আছে, ওদের বলবেন সাবস্ক্রাইব করে দেবার, তাহলে ভিডিও দেওয়ার সাথেই আপনারা অন করলে পেয়ে যাবেন। হ্যাঁ, অন করার সাথে দেখে যাবে সাবস্ক্রাইব করে রাখলে, ঠিক আছে। আর অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে শেয়ার করে কোরআন শিক্ষার কাজে সহযোগিতা করবেন, তোরা শেখ এগুলো, ঠিক আছে, সহজ হয়ে যাবে। আমরা আজকে 5টি হরফ শিখলাম, আগামীকালকে ইনশাল্লাহ হার থেকে শিখবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সঠিক বুঝ দান করে, সকলে আমিন। মা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।